নমস্কার আমার প্রিয় ভাই বোনেরা, আজকে আমি এসেছি আপনাদের কাছে একটা নতুন যুগান্তকারী তথ্য নিয়ে। বলতে পারেন এই তথ্য যুগান্তকারী ও বিপ্লবী ও নতুন বিজ্ঞানের উচ্চতর দর্শন, যে দর্শন বর্তমান যুগের বিজ্ঞানের অস্তিত্ব ও বিজ্ঞানের পরিভাষাকে সম্পূর্ণভাবে চেঞ্জ করে দেবে। সেটা কি? সে তথ্যটার নাম হলো থিওরি অফ মাইক্রোবায়োম অর সায়েন্স অফ মাইক্রোবায়োম। মাইক্রোবায়োমের বিজ্ঞান, মাইক্রোবায়োমের বিজ্ঞানের থিওরির জন্মদাতা তিনি হলেন শ্রী শ্রী আনন্দমূর্তিজি ওরফে শ্রী শ্রী প্রভাত রঞ্জন সরকার। আমরা তাকে বাবা বলে ডাকি, গুরুদেব তিনি আমাদের। এই তথ্যটার উদ্ভাবন 1986 সালে কলকাতায় তিনি তার এক প্রবচনে দিয়েছিলেন। তখন তিনি বলেছিলেন যে মাইক্রোবায়োম ইজ এ মিস্টেরিয়াস ইমানেশন অফ কসমিক ফ্যাক্টর। অণুজীবটা হলো বা মাইক্রোবায়োমটা হলো কসমিক ফ্যাক্টরের একটা ভূমা তত্ত্বের রহস্যময় উৎসরণ। এখন ভূমাতত্ত্ব কি, রহস্য কি, উৎসরণ কি, এই তিনটা তত্ত্ব আমাদের জানা উচিত। তার আগে বর্তমান যুগের কিছু পরিভাষাকেও আমাদেরকে জানতে হবে। আবার এই অণুজীবত বা মাইক্রোবায়োম সম্পর্কে বলতে কয়েকটা প্রশ্ন উঠবে। এই অণুজীবতটা কি লিভিং বিং কি নন লিভিং বিং? এটা কি জৈব না অজৈব? এর অবস্থান কোথায়? এর কোথায় ফাংশন? এই বস্তু জগতে তার স্থিতি কি বস্তু জগতের ঊর্ধ্বে কোথাও স্থিতি? তো বিভিন্ন প্রশ্ন মানুষের মনকে উদ্বেলিত করে তোলে। যেমন আজকে বিজ্ঞান বলছে যে জীবনের আধার হলো কার্বন মলিকুলস ও অঙ্গাণু, অর্থাৎ জীবনের যে প্রাইমারি এলিমেন্টস, প্রাইমারি তত্ত্ব, তাকে বলা হয় অঙ্গাণু বা কার্বন মলিকুলস অ্যান্ড কার্বন অ্যাটমস। কিন্তু মাইক্রোবায়োম সম্পর্কে জানতে গেলে দেখবেন এই থিওরি ফেল হয়ে যায়, এর কোনো অস্তিত্বই থাকে না। কারণটা কি? বর্তমান ফিজিক্স ম্যাটার সম্পর্কে যে ধারণা বা পরিভাষা রেখেছে সেটা কি? ম্যাটার ইজ নাথিং বাট বটলড আপ এনার্জি। এই ম্যাটার বা বস্তু, বস্তু কাকে বলা হয়? ইট ইজ নাথিং বাট বটলড অফ এনার্জি। বটলড মানে কুপকৃত বা কনডেন্সড ফর্ম বা ক্রুডিফাইড অফ এনার্জি। কনডেন্সড ফর্ম, জড়ীভূত ফর্ম অফ এনার্জি। কিন্তু বাবা এখানে বলছেন না, ম্যাটার ও এনার্জি দুটোই আলাদা আলাদা জিনিস। ম্যাটার এর ফর্ম রয়েছে, এর রূপ রয়েছে, আর ম্যাটারের তার কোনো ট্রান্সফরমেশন একবার যদি হয়ে যায় সে আবার পুনরায় তার পূর্ববর্তী অবস্থায় আসতে পারে না কোনো বস্তু। এই যত ম্যাটার রয়েছে সবার মধ্যে চেঞ্জ হয়ে যায়। ম্যাটার বলতে 5, সেটা কি? ইথার, এরিয়াল, ইগনিয়াস, লিকুইড অ্যান্ড সলিড। এই 5টা হলো ম্যাটার। ফান্ডামেন্টাল ফ্যাক্টরস, রুডিমেন্টাল ফ্যাক্টরস। 5টা থেকে 6টা তত্ত্ব আর হয় না, 5টাই মূল তত্ত্ব। আর এই 5টা তত্ত্বেরই বিভিন্ন কেমিক্যাল রিয়াকশন, মিউটেশন, কম্বিনেশন, পারমিউটেশনের মাধ্যমে বিভিন্ন রূপ তৈরি হয়। কিন্তু এই 5টার জায়গায় 6টা কোনো তত্ত্ব নেই। 5 ফান্ডামেন্টাল ফ্যাক্টর বলা হয়। এখন ম্যাটার বলতে কি সলিড ফ্যাক্টর? ম্যাটার বলতে কি লিকুইড ফ্যাক্টর? ম্যাটার বলতে কি ইগনিয়াস ফ্যাক্টর? ম্যাটার বলতে কি এরিয়াল ফ্যাক্টর? ম্যাটার বলতে কি ইথারিয়াল ফ্যাক্টর?
তো ম্যাটার বলতে এই 5টা তত্ত্বকে মানা হবে। ম্যাটার বলতে শুধু সলিড ফ্যাক্টরকে মানা হয় না। এই 5টা তত্ত্বের ডিফারেন্সটা কি? এই 5টা তত্ত্বের মধ্যে এর তরঙ্গ দৈর্ঘ্যের কম ও বেশির অভাবে কোনোটা ক্রুড, কোনোটা সূক্ষ্ম। সলিড ফ্যাক্টরের তরঙ্গ দৈর্ঘ্য ও জলের তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে ডিফারেন্স আছে। জলের তরঙ্গ দৈর্ঘ্য ও আগুনের তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে ডিফারেন্স রয়েছে। আগুনের তরঙ্গ বা হাওয়া বা বাতাসের তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে ডিফারেন্স রয়েছে। বাতাসের তরঙ্গ দৈর্ঘ্য আর ইথার ফ্যাক্টর আকাশ তত্ত্বের মধ্যেও তরঙ্গগত ডিফারেন্স রয়েছে। এর জন্যই এটা 5টাই ম্যাটার, কিন্তু তরঙ্গের ডিফারেন্সের ফলে তার বিভিন্ন স্তরের রয়েছে। এখন এই যে ম্যাটারগুলো, এই ম্যাটারটা কি এনার্জির সংঘনিত রূপ বা ঘনীভূত রূপ? বলছেন না। আনন্দমূর্তি বলছেন না। কেন? এনার্জি কনডেন্সড হয় না। এনার্জি ম্যাটারের মতো এটাকে স্টোর করা যায় না, এটাকে প্রিজার্ভ করা যায় না। এনার্জিকে ট্রান্সফর্ম করা যায়। এনার্জিকে ট্রান্সফর্ম কীভাবে? যেমন ইলেকট্রিক এনার্জি, ম্যাগনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জি, টাচ এনার্জি, সাউন্ড এনার্জি, লাইট এনার্জি। এনার্জি তো বিভিন্ন ফর্ম। তো এই এনার্জিগুলোকে শুধু ট্রান্সফর্ম করা যায়, কিন্তু এটাকে প্রিজার্ভ করা যায় না। কিন্তু ম্যাটারকে প্রিজার্ভ করা যায়। ম্যাটারের ফর্ম রয়েছে, কিন্তু এনার্জির কোনো ফর্ম নেই। দেখা গেছে এনার্জিটা ম্যাটারের যে সূক্ষ্মরূপ অ্যাটমস, মলিকুলস, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন তার থেকেও সূক্ষ্ম। কেননা যেটাকে আমরা জৈব আধার মনে করি অ্যাটম, সেই অ্যাটমের ভিতরেও রয়েছে বিভিন্ন সূক্ষ্ম কণা রয়েছে। অ্যাটমসের ভিতরে রয়েছে নিউট্রন অ্যান্ড পজিট্রন, অ্যান্ড চারিদিকে রয়েছে ইলেকট্রন। কিন্তু দেখা গেছে সেই ইলেকট্রনটাকে নাকি 6টা সাব অ্যাটমিক মলিকুলস, যেটাকে বলে কোয়ার্কের দ্বারা তৈরি। বিজ্ঞান এটাও মানতে বাধ্য হয়েছে যে না, এই একটা অ্যাটমের ভিতরে তার নিউক্লিয়াসের মোর দ্যান 200 সাব অ্যাটমিক পার্টিকেলস রয়েছে। তার মধ্যে একটা সাব অ্যাটমিক পার্টিকেলস যার নাম হলো নিউট্রিনো। নিউট্রিনোটা এতই সূক্ষ্ম, তার নাকি মাস ও ভলিউম বলতে একবারে লেস মাত্র কিছুই নেই, কিন্তু তার অস্তিত্ব রয়েছে। আর সে নিউট্রিনো যে কোনো মাধ্যমে তার মুভমেন্ট করতে পারে। তার জন্য সলিড ম্যাটেরিয়াল, কোনো এরিয়াল, কোনো কিছুর প্রয়োজন হয় না। যে কোনো ইনফ্লুয়েন্সেসের মাধ্যমে, কোনো মাধ্যম ছাড়াও সে মুভ করতে পারে। এখন কি করে বলবেন যে অ্যাটমটাই হলো সব থেকে সূক্ষ্ম? এর থেকে সূক্ষ্মাতি সূক্ষ্ম এনার্জি রয়েছে। এখন যে জিনিসগুলোকে আমরা নিজের মাইক্রোস্কোপ বা ল্যাবের মাধ্যমে প্রমাণিত না করতে পারি, তা কখনো কখনো কি বলে দিই, এটা হলো ইমেটেরিয়াল বা অমূর্ত। ইমেটেরিয়াল, অমূর্ত, বা কখনো কখনো বলে দিই অ্যাবস্ট্র্যাক্ট বলে দিই। এর কোনো এটা কোনো মূর্ত রূপ নেই, একে বলে। এটা ভুল। কেননা সব কিছু ইন্দ্রিয়গত অনুভূতির ভিতরে আসে না। সব কিছু এই ক্রুড ম্যাটেরিয়াল ল্যাবের মাধ্যমেও প্রমাণিত করা যায় না। তাই এই যে মাইক্রোবায়োমটি, এই মাইক্রোবায়োমটি ম্যাটেরিয়াল অনুবীক্ষণের মাধ্যমে আসে না। এই মাইক্রোবায়োম সূক্ষ্ম ইলেকট্রন, প্রোটন, নিউট্রন থেকে, সাব অ্যাটমিক পার্টিকেল থেকেও সূক্ষ্ম। ইভেন কি মনের যে এক্টোপ্লাজম, যে চিত্তাণু বলে, সেই এক্টোপ্লাজম থেকেও সূক্ষ্ম কণ। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন থেকে সূক্ষ্ম হলো এক্টোপ্লাজম। সেই এক্টোপ্লাজম থেকে সূক্ষ্ম আরও রয়েছে, সেটা হলো মানুষের মন। আর মানুষের মন থেকেও যে সূক্ষ্ম, সেটা হলো আত্মা তত্ত্ব। এর জন্য যেগুলোকে আমরা জানতে পারি না, যেগুলো বুঝতে পারি না, ইন্দ্রিয়ের দ্বারা অনুভূত করতে পারি না, তাকে ইমেটেরিয়াল, অ্যাবস্ট্র্যাক্ট এইভাবে বলে অবজ্ঞা করা যায় না, আর যাওয়া উচিত নয়। এটা কখনোই বুদ্ধিমতার কাজ নয়, বা বুদ্ধিমানের পরিচয় দেয় না। আপনি দেখুন সত্যেন্দ্রনাথ বসু, তিনি ফিজিসিস্ট। তিনি একটা তথ্য নিয়ে গবেষণা করছিলেন
এই যে সৃষ্টির আদিবিন্দু কি, আদি তত্ত্বটা কি, তাকে সাহায্য করতে আইনস্টাইন সাহেব এসেছিলেন। তার সাহায্যে পিটার হিগসও করেছেন। এই করতে 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 সেই 1930 সালে তিনি এসেছিলেন এই গবেষণা করার জন্য। আর সেই গবেষণা করতে করতে তার গবেষণার শেষ রেজাল্টটা কবে এলো? 2011-তে। সে কি? গডস পার্টিকেলস, হিগস বোসন। পিটার হিগস অ্যান্ড সত্যেন্দ্রনাথ বসু, এই দুজনের নাম হয়েছে হিগস বোসন। মানে এমন একটা পার্টিকেল যেগুলো এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টির আদি কণা বলে স্বীকৃত হয়েছে। গড পার্টিকেলস, গডকে স্বীকার করেনি, কিন্তু গড পার্টিকেলসকে নিশ্চয়ই স্বীকার করেছেন। এখানে কিন্তু আইনস্টাইন সাহেব কিন্তু আবার এটাকে পুরোভাবে স্বীকৃতি দিয়েছেন তার চিঠির মাধ্যমে। তিনি অনেকগুলো 14,000 থেকে বেশি চিঠি তার মেয়েকে তিনি লিখেছেন, কিন্তু তার একটা চিঠি ওপেন করা হয়েছে হিব্রু ইউনিভার্সিটিতে। সেই চিঠিটা কি? তিনি বলছেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সৃষ্টির পিছনে এক সর্বশক্তিমান পাওয়ারফুল ইন্টেলিজেন্ট ফোর্স রয়েছে। There is an intelligent force, supreme intelligent force, which includes and governs everything. ওনার বলার উদ্দেশ্য হলো যে এমন এক পরম চেতনা শক্তি রয়েছে প্রত্যেকটা কিছুর পিছনে, যিনি প্রত্যেকটা জিনিসকে শাসন করছেন, নিয়ন্ত্রণ করছেন, আর সবাইকে নিজের ভিতরে সমাহিত করছেন, সবাইকে নিজের দিকে টেনে নিচ্ছেন। এই যে নিজের দিকে টেনে নিচ্ছেন, এই টানার শক্তিটা ফোর্স অফ অ্যাট্রাকশন, একে বলে ফোর্স অফ গ্র্যাভিটি। আর এই ফোর্স অফ গ্র্যাভিটি আর কিছু নয়, এই ফোর্স অফ গ্র্যাভিটিটা হলো ভালোবাসা। ভালোবাসা, যে এই ভালোবাসা গ্রহণ করেছে সেও ধন্য হয়েছে, যে ভালোবাসা বিনিয়োগ করেছেন, দিয়েছেন, সেও ধন্য হয়েছেন। তাই এই সৃষ্টিতত্ত্বের পেছনে পরম চেতনাময় এক ভালোবাসা, প্রেম স্বরূপ সত্তা রয়েছেন। তিনি হলেন সব কিছু, তিনি হলেন গড। গড ইজ লাভ, গড ইজ ফোর্স অফ অ্যাট্রাকশন। যে আর এই তথ্যকে যেহেতু আমরা জানতে পারিনি, বুঝতে পারিনি, তার কারণে এই পৃথিবীতে যত ধরনের কষ্ট, ব্যথা, বেদনা, ব্যভিচার চলছে। যখন এই পরম তত্ত্বকে মানুষ জেনে যাবে, এই সত্যকে জেনে যাবে, তখন এই ব্যথা বেদনা মানুষের সব কিছুর সমাধান হয়ে যাবে। এই পরম সত্যের সন্ধান আমি পেয়ে গেছি, এই চিঠি লিখেছেন তিনি তার বইয়ে। পরম চেতনা শক্তির কথা বলেছেন, আর সেই পরম চেতনা শক্তি বলে সুপ্রিম, আর সেটাই হলেন, তিনি হলেন কসমিক ফ্যাক্টর, তিনি হলেন। আর এই মাইক্রোবাইটামটা কি? মাইক্রোবাইটামটা হলো সেই কসমিক ফ্যাক্টরেরই রহস্যময় উৎসরণ। একটু আপনাদেরকে বোঝাই। এই আমার পিছনে একটা চিত্র তৈরি আছে, দেখুন এই যে চিত্র, এই যে সৃষ্টি চক্রের তৈরি, এই হলো পরম চেতনাময় পরম ব্রহ্ম সত্তা, নির্গুণ সত্তা। এই নির্গুণ সত্তারই 3 শক্তি, সেটা হলো প্রকৃতি, শত, রজ ও তম। তার শতগুণের পরিণামে যে তত্ত্ব তৈরি হয়েছে সেটা হলো আই উইটনেস, একে বলা হয় মহৎ তত্ত্ব। এরপরে যে তত্ত্ব তৈরি হয় সেটা হলো অহং তত্ত্ব, ডুয়ার আই। তারপরে যে তত্ত্ব তৈরি হয় সেটাকে বলা হয় চিত্ত তত্ত্ব। শত, রজ ও তমগুণের তৈরি, এখানে তৈরি হয় কসমিক মাইন্ড, ভূমা মন। ভূমা মনের যে প্রথম ফ্যাক্টর আই উইটনেস, মানে তিনি সব কিছুকে সাক্ষী রূপে দেখছেন, তিনি হলেন গ পুরুষ, বা তিনি সব কিছুকে জানছেন, তাই তিনি হলেন বিষয় পুরুষ। আর তারপরে যে সত্তা আসছেন সেটা হলো কৃত পুরুষ। কৃত পুরুষ বলতে বোঝায় যে করছেন, আমি করছি। আর তারপর হয় আমি করেছি, আমি করছি ও আমি করেছি। এই 3 তত্ত্ব নিয়ে তৈরি হয় কসমিক মাইন্ড। আর যে অনুজীবতের কথা বলছি, এই অনুজীবতটা হলো এই যে কৃত পুরুষ, এখানেই তার বীজ, তার সিড,
পোটেনশিয়াল ফর্ম এই কৃত পুরুষের মধ্যে রয়েছে। এখন ধরুন এনার্জিটা কি? এই এনার্জিটা কিন্তু এই যে ডন আই বা চিত্ততত্ত্ব, এই চিত্ততত্ত্বকে এনার্জির সৃষ্টি হয়েছে। এনার্জি মানে কার্যক্ষমতা, দ্য পাওয়ার, পাওয়ার মানে কার্যক্ষমতা, ওয়ার্কিং পটেনশিয়ালিটি, ওয়ার্কিং এনার্জি, ওয়ার্কিং পাওয়ার, এই যে এনার্জি। তো এনার্জি ম্যাটেরিয়াল নয় আর ম্যাটেরিয়াল নয়, এটা হলো এই পরম সত্তারই কার্যসত্তা, কার্যকারিণী শক্তি। তারপর এইভাবে এই চিত্ততত্ত্বের উপরে, চিত্ততত্ত্ব দিয়ে ইথারিয়াল, এরিয়াল, ইগনিয়াস, লিকুইড আর সলিড ফ্যাক্টর তৈরি হয়। সলিড ফ্যাক্টর তৈরির পরে তারপর যে অবস্থা পৌঁছায়, এই সলিড ফ্যাক্টর কিন্তু আবার বেশি প্রেশারে ক্রুডিফিকেশনের ফলে পাউডার্ড হয়ে যায়। এই পাউডার্ড হয়ে যাওয়ার ফলে, ভেঙে যাওয়া, চূর্ণীভূত হয়ে যাওয়ার ফলে যে তত্ত্বের তৈরি হয়েছে তাকে বলে চিত্তাণু, একটোপ্লাজমিক স্টাফ। একটোপ্লাজমিক স্টাফটা অ্যাটমিক এনার্জি, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, সূক্ষ্ম। তাই এই দেখুন এখানে হয়েছে ইলেকট্রন, প্রোটন, সূক্ষ্ম, সেটা হলো চিত্তাণু, একটোপ্লাজমিক স্টাফ। সঙ্গে সঙ্গে এখানে রয়েছে কি? প্রাণ শক্তি। এই প্রাণ শক্তি, চিত্তশক্তি আর এই যে মাইক্রোবাইটাম, এই মাইক্রোবাইটামের হেল্পে প্রথম জীবনের সৃষ্টি হয়। তো বলা যেতে পারে এই যে মাইক্রোবাইটাম সৃষ্টি হচ্ছে কোত্থেকে? এই কৃত পুরুষ থেকে। আর এই মাইক্রোবাইটাম চলতে পারে যে কোনো আধারের মাধ্যমে, যে কোনো তরঙ্গ দৈর্ঘ্যের মাধ্যমে। কোনো তরঙ্গ দৈর্ঘ্য এই মাইক্রোবাইটামের মুভমেন্টকে রুদ্ধ করতে পারে না। আনবার্ড মুভমেন্ট, এই যে কোনো ইনফারেন্সেসের মাধ্যমে সে তন্মাত্রার মাধ্যমে চলতে পারে, আর তন্মাত্রা না থাকলে তবুও চলতে পারে, তাকে বলা হয় মাইক্রোবাইটাম। এই মাইক্রোবাইটামটা এমনই রহস্যময় উচ্চারণ, যে রহস্য কখনো সে জৈব থাকলে জৈব হয়ে যায়, আর অজৈবর সঙ্গে গেলে সে অজৈব হয়ে যায়। তাই বর্তমান যুগের যে ভাইরাস থিওরি, এটা হলো ফেক, একটা ভেগ টার্ম। এখানে আনন্দমূর্তি বলছেন এটা এক ধরনের মাইক্রোবাইটাম। এই মাইক্রোবাইটাম এতই সূক্ষ্ম, একে 3 ভাগে বিভক্ত করে সূক্ষ্মতার কারণে, গুণগত কারণে। কি? একটা হলো যে স্থূল মাইক্রোবাইটাম, ক্রুড মাইক্রোবাইটাম, যেগুলো মানুষের ইন্দ্রিয়গত অনুভূতির মাধ্যমে ধরা পড়তে পারে, বা হাই পোটেনশিয়াল মাইক্রোস্কোপের মাধ্যমে সেটাকে ধরতে পারা যায়। আর এক ধরনের মাইক্রোবাইটাম রয়েছে, সেটা ইন্দ্রিয়গত অনুভূতি বা হাই পোটেনশিয়াল মাইক্রোস্কোপের পারসেপশনের মধ্যে আসে না। সেটা হয়ে যাবে মানুষের মানসিক অধিগত ক্ষেত্রে কনসেপশনের মাধ্যমে ধারণাক্ষম, মনকে এত উন্নত করা যাবে সেই সূক্ষ্ম তত্ত্বকে ধারণ করা যেতে পারে। তারপর কিছু রয়েছে যে মনের শক্তি তরঙ্গের দ্বারা সেটাকে ধরা যায় না, সেটা হয়ে যায় মানুষের আধ্যাত্মিক ভাবজগতের দ্বারাও তাকে করা যায়। তো সূক্ষ্মাতি সূক্ষ্ম ভাবজগৎ, সূক্ষ্ম মনোজগৎ ও স্থূল এই জড়জগৎ, এই 3 ধরনের রয়েছে। আর এখন যেটা আমরা করোনা ভাইরাস রূপে বা সোয়াইন ফ্লু ভাইরাস, যত ধরনের ভাইরাস, এগুলো কিন্তু এই মাইক্রোবাইটাম, স্থূল মাইক্রোবাইটাম, অ্যানামিক্যাল মাইক্রোবাইটাম, ক্রুড মাইক্রোবাইটাম। এই মাইক্রোবাইটামগুলো সৃষ্টি হয় কিসের কারণে? মানুষের ঋণাত্মক চিন্তা, ঋণাত্মক অ্যাক্টিভিটিস, নেগেটিভ অ্যাক্টিভিটিস ফলে এই মাইক্রোবাইটাম অ্যাট্যাক করে। মানুষের চিন্তা চেতনা, নেগেটিভ চিন্তা চেতনা, ধ্বংসাত্মক চিন্তা চেতনা, পর্যাবরণকে ধ্বংস করা, পশু হত্যা, এইগুলো যে নেগেটিভ চিন্তা, সেক্স, পোর্ন, এই নেগেটিভ চিন্তা করে 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 কী করে এই বিশ্বজগতে একটা ঋণাত্মক তরঙ্গ সৃষ্টি করছে। সেই ঋণাত্মক তরঙ্গ, সেই ধ্বংসাত্মক তরঙ্গ এই নেগেটিভ মাইক্রোবাইটামকে টানছে। এর জন্য এই যে যত রোগ হয় দেখবেন প্রায় 5 বছর, 6 বছর, 7 বছর পর একটা নতুন রোগ হয়। আনন্দমূর্তিজি বাবা এখানে বলছেন যে মানুষের রোগ একটা প্রবাহ, একটা ফ্লো। এই ফ্লোকে ওষুধের দ্বারা আমরা বন্ধ করে দিই। প্রবাহটা যখন বন্ধ হয়ে যায় তখনই পজ এসে যায়, স্ট্যাটিসিটি এসে যায়, তামসিকতা এসে যায়।
আর সেই তামসিকতার ফলে সেখানে অজস্র মিলিয়ন্স মাইক্রোবাইটাম সৃষ্টি হয়। আর সেই মিলিয়ন্স মাইক্রোবাইটাম কি করে 2 বছর 4 বছর 5 বছর নতুন একটা রোগের সৃষ্টি হয়, একে বলে রেট্রোভাইরাস। এর জন্য এখানে আনন্দমূর্তিজি বলছেন এই ধরনের মাইক্রোবাইটাম যখন হয় তখন একদিকে তোমরা পজিটিভ, এটাকে শেষ করার জন্য তোমরা পজিটিভ মাইক্রোবাইটাম অ্যাপ্লাই করবে, ধনাত্মক মাইক্রোবাইটাম সৃষ্টি করবে। ধনাত্মক মাইক্রোবাইটাম সাধনার বলে তৈরি হবে, আরেকদিকে তোমরা ঔষধিও গ্রহণ করবে। একদিকে ঔষধি দ্বারা রোগকে নিবারণ করবে, সঙ্গে সঙ্গে নতুন রোগ সৃষ্টি না হয় তার জন্যে অন্তরে, ভিতরে, শরীরের ভিতরে, মনের ভিতরে ধনাত্মক তরঙ্গ সৃষ্টি করতে হবে, ধনাত্মক পজিটিভিটিকে মাইক্রোবাইটামকে সৃষ্টি করতে হবে। এর ফলে কি হবে, এই রেট্রোভাইরাস চেঞ্জ হয় না। এই ভাইরাস কী করে, মানুষের ঋণাত্মক অ্যাক্টিভিটিসের ফলে তার স্বরূপ পরিবর্তন হয়, তার গুণ পরিবর্তন করে ফেলে। কেননা এই মাইক্রোবাইটাম এর কোনো কর্পোরাল স্ট্রাকচার নেই। WHO বলছে এটা হলো একটা ইনভিজিবল বিমারি, এটাকে রোগ, এটাকে দেখা যায় না। তো এই হলো নেগেটিভ মাইক্রোবাইটাম, এটাকে দেখা যায় না। এর থেকেও ঘাতক বা ডেঞ্জারাস মাইক্রোবাইটাম আসতে পারে এই পৃথিবীতে, সেটা হলো শব্দ তরঙ্গের মাধ্যমে ছড়াবে। এখন শুধু স্পর্শ তরঙ্গের মাধ্যমে ছড়াচ্ছে, এরপরে ছড়াবে শব্দ তরঙ্গের মাধ্যমে, তারপর তার ভাব তরঙ্গের মাধ্যমে। এইভাবে যদি ছড়ায় তো মানুষের থাকাই পৃথিবীতে কষ্টকর হয়ে যাবে। এর জন্য আনন্দমূর্তিজি বাবা বলেছেন যে এই মাইক্রোবাইটামের যত তাড়াতাড়ি এর গবেষণা হলে মানুষ জীবনের একটা নতুন দিশা পাবে, একটা পরিবর্তন পাবে। আনন্দমূর্তিজি এতদূর বলে গেছেন যে মাইক্রোবাইটাম থিওরি অফ ইকুয়েশন, নিউটনের থিওরি, এ সব থিওরিকে ডিসকার্ড করে দেবে, খণ্ডন করে দেবে। অলরেডি আনন্দমূর্তিজি করে দিয়েছেন। এটাকে মানুষকে, আর অনেকেই ভাবে এটা কি এই ফিজিক্যাল ল্যাবে তৈরি হবে? নো নো নো, সব কিছু ফিজিক্যাল ল্যাবের দ্বারা তৈরি সম্ভব নয়, ম্যাটেরিয়াল ল্যাবের দ্বারা সম্ভব নয়। এগুলো তৈরি করতে গেলে মানুষকে অন্তর্জগতে, মনের জগতে অনেক উন্নত হতে হবে। তারপর মন থেকে যে তারও ঊর্ধ্বে আধ্যাত্মিক জগতে এগিয়ে গিয়ে সূক্ষ্ম পজিটিভ তরঙ্গকে সৃষ্টি করতে হবে, সেই তরঙ্গই নেগেটিভিটিকে শেষ করতে হবে। এর জন্য পজিটিভ চিন্তা, সাত্বিক আহার, এগুলো মানুষের জন্য খুবই প্রয়োজন। আর আজকে এই যে আমরা করোনা ভাইরাসে দেখছি, এটা ঘাতক মাইক্রোবাইটাম, নেগেটিভ শত্রু প্রকারের মাইক্রোবাইটাম, অরাতি মাইক্রোবাইটাম। এর জন্য এই মাইক্রোবাইটাম এনার্জিও নয়, এই মাইক্রোবাইটাম কোনো ম্যাটেরিয়াল প্রোডাক্ট নয়, এই মাইক্রোবাইটাম কোনো মানুষের সৃষ্ট নয়। এগুলো হলো মানুষের নোংরা মনের নোংরা তরঙ্গ সৃষ্টির কারণে এই প্রকৃতির দ্বারা আকর্ষিত এই মাইক্রোবাইটাম, যেগুলো মানুষকে শিক্ষা দেওয়ার জন্য আজকে এই এমন পরিস্থিতি তৈরি করেছে। মানুষের বুদ্ধি এখানে কাজ করছে না, মানুষের জ্ঞান এখানে কাজ করছে না, মানুষের হাইড্রোজেন বমও কাজ করছে না, কিছুই করছে না। এর জন্য এই মাইক্রোবাইটামকে ভালো করে জানতে হবে। বাবা আনন্দমূর্তিজি বলেছেন, বাই অ্যাপ্লিকেশন অফ মাইক্রোবাইটাম এ নিউক্লিয়াস ক্যান বি চেঞ্জ। একটা লৌহ ধাতবের নিউক্লিয়াসকে চেঞ্জ করে দেওয়া যেতে পারে, কারণ এর যদি নিউক্লিয়াসকে চেঞ্জ করে দেওয়া যায় মাইক্রোবাইটামের চেঞ্জে, তো এটা গোল্ড হয়ে যাবে। গোল্ডের নিউক্লিয়াসকে চেঞ্জ করে সেটাকে লৌহ করা যেতে পারে। আমকে ডিম তৈরি করা যায়, ডিমকে আম তৈরি করা যেতে পারে এই মাইক্রোবাইটামের অ্যাপ্লিকেশন। কেননা একটা নিউক্লিয়াস, যে কোনো নিউক্লিয়াসে মিলিয়ন্স মাইক্রোবাইটাম রয়েছে। দেখা গেছে কোনো একটা জিনিস আমরা কোনো ল্যাবে তৈরি করেছি, একই চাপ, একই প্রেশার, একই তাপ, একই পরিস্থিতিতে, কিন্তু তার রেজাল্টেন্ট দেখা যাচ্ছে একরকম নয়। এর কারণ হলো, একরকম না হওয়ার কারণটাই হলো তার নিউক্লিয়াসে রয়েছে অজস্র মিলিয়ন্স মাইক্রোবাইটাম। যেমন H2O, কিন্তু সেখানে তার যদি মাইক্রোবাইটাম থিওরি হবে যে H2 অবশ্যই, কিন্তু H2 প্লাস মিলিয়ন্স মাইক্রোবাইটাম প্লাস O, মানে তার নিউক্লিয়াসে মাইক্রোবাইটামের ফলে তার গুণগত পরিবর্তন সম্ভব হয়ে যায়। এর জন্য মাইক্রোবাইটাম থিওরি জীবনের আধার। মাইক্রোবাইটাম এই পৃথিবী গ্রহ নয়,
গ্রহ গ্রহান্তরে জীবন সৃষ্টি করে। লাইফ ক্যারিয়ার বলতে পারেন। দ্য প্রাইমারি ফ্যাক্টর অফ লাইফ ইজ দ্য মাইক্রোবাইটাম। এই সুপারনোভা, কোয়ার্ক, ব্ল্যাক হোল এ কিছু নয়, মাইক্রোবাইটাম সূক্ষ্ম সত্তা। এর জন্য এই মাইক্রোবাইটাম যত তাড়াতাড়ি এই গবেষণাগারে, মানুষের মনের গবেষণাগারে সৃষ্টি হবে, তত তাড়াতাড়ি মানব জগতের কল্যাণ হবে। ধন্যবাদ, নমস্কার। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা একটা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, নমস্কার।